হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স 360। প্রতিদিনের মতো আজও কিন্তু আরও একটি জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো প্রতিদিন সকাল 6:45 কিন্তু একটি করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আছে, যারা দেখো না অবশ্যই দেখবে। আর তার সাথে তোমাদেরকে বলে দিতে চাই, আমাদের প্রতিটা ক্লাসের যদি পিডিএফ নিতে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এবং সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু প্রত্যেকটা যে ক্লাসের পিডিএফগুলো আমরা কিন্তু সেখানে প্রোভাইড করে থাকি। তো চলো আজকের ক্লাসটা শুরু করব। বন্ধুরা, আজকের এই ক্লাসটি জেনারেল অ্যাওয়ারনেস নয়, বরং একজন মানুষের জীবন কাহিনী। তিনি হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, যিনি গতকাল মারা গেছেন। তার জীবনের সমস্ত অধ্যায় আজকে এই ভিডিওতে আলোচিত হয়েছে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, আজকে যে ভিডিওটা সেটা কিন্তু মূলত হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, যিনি গতকাল প্রয়াত হয়েছেন। তার জীবন সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান আমরা জেনে নেব, কারণ এগুলো কিন্তু অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু ইউজ করা হতে পারে যে কোনো এক্সামের জন্য। তো চলো আজকের যে ভিডিওটা সেটা আমরা স্টার্ট করব। দেখো, প্রথমে তোমাদেরকে আগে বলে দিই, প্রণব মুখার্জি সম্পর্কে একটা বিগ পিডিএফ 17 পেজের পিডিএফ কিন্তু আমি করে দিয়েছি। তো এটার যে ডাউনলোড যদি তোমরা করতে চাও, টেলিগ্রামে জয়েন হও। তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশান রয়েছে, তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। অনেক ইনফরমেশান কিন্তু লাস্টের দিকে রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম একটা কোশ্চেন দেখো, প্রণব মুখার্জি কবে জন্মগ্রহণ করেন? তো প্রণব মুখার্জি দেখো মূলত জন্মগ্রহণ করেন 1935 সালের 11ই ডিসেম্বর। 1935 সালের 11ই ডিসেম্বর প্রণব মুখার্জি জন্মগ্রহণ করেন। চলো নেক্সট কোশ্চেন দেখব। প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি? এই কোশ্চেনটি আসার চান্স কিন্তু আমি বলবো 100%। এই কোশ্চেনটি, প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি? দেখো, প্রণব মুখার্জি কিন্তু ভারতের 13তম রাষ্ট্রপতি। ভারতের 13তম রাষ্ট্রপতি কিন্তু প্রণব মুখার্জি। এর আগে এনার পরে বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন রামনাথ কোবিন্দ, তিনি কিন্তু 14তম রাষ্ট্রপতি। ওকে, চলো নেক্সট দেখব। প্রণব মুখার্জির মৃত্যু উপলক্ষে কত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে? দেখো, প্রণব মুখার্জি গতকাল মারা গেছেন। গতকালই কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেটা কিন্তু 7 দিনের কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। তারপর দেখো, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি অবশ্যই প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি কিন্তু প্রথমবার ভারতের বাঙালি রাষ্ট্রপতি হিসেবে কিন্তু তিনি ভারতীয় রাষ্ট্রপতি পদে কিন্তু পদার্পণ করেন। সালটা কিন্তু 2012 সাল। 2012 সাল থেকে কিন্তু তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার সামলেছেন। ওকে, নেক্সট দেখো, প্রণব মুখার্জি মূলত কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? দেখো, প্রণব মুখার্জির জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি যখন রাজনীতিতে পা দিলেন তখন কিন্তু একজন নির্দল প্রার্থী হিসেবে কিন্তু রাজনীতিতে পদার্পণ করেছিলেন। কিন্তু তারপর ইন্দিরা গান্ধীর হাত ধরে কিন্তু তার মূলত কংগ্রেসে তার প্রবেশ, এবং কংগ্রেসের হয়ে কিন্তু তিনি একাধিকবার বাংলা থেকে, সেন্ট্রাল থেকে তিনি কিন্তু বারবার ভোটে দাঁড়িয়েছেন এবং সেখান থেকে কিন্তু তিনি জয়লাভ করেছেন। তার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যসভা থেকে লোকসভা, ফাইন্যান্স মিনিস্টার থেকে ডিফেন্স অফ মিনিস্ট্রি, মানে এভরিথিং, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট, সমস্ত কিছু তার ঝুলিতে একাধিক পুরস্কার রয়েছে। পুরস্কারগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো লাস্টের দিকে। তারপর দেখো, প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পান? দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রণব মুখার্জি কিন্তু ভারতরত্ন পান কত সালে? দেখো, 2019 সালে, অর্থাৎ গত বছর কিন্তু প্রণব মুখার্জি ভারতরত্ন পেয়েছিলেন। এখান থেকে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ হয় যে প্রণব মুখার্জি কার হাত থেকে ভারতরত্ন পুরস্কার নেন? দেখো, তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, ভারতরত্ন মূলত কে প্রদান করেন? অবশ্যই রাষ্ট্রপতি প্রদান করেন। তাহলে প্রণব মুখার্জি নিজেই তো রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু আমরা কী বললাম 2019, অর্থাৎ তার মেয়াদ কিন্তু ছিল 2017 সাল পর্যন্ত। 2017 সালে কিন্তু ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন রামনাথ কোবিন্দ। তো রামনাথ কোবিন্দের হাত থেকে কিন্তু প্রণব মুখার্জি তার ভারতরত্ন পুরস্কারটি নেন, যেটা কিন্তু ভারতের সবথেকে বড় অসামরিক ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার কিন্তু ভারতরত্ন, মাথায় রাখবে। নেক্সট দেখো, তিনি ভারতের অর্থমন্ত্রী কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন? দেখো, তিনি মূলত ভারতের অর্থমন্ত্রী কিন্তু এটা কিন্তু সেকেন্ড টাইম। ওকে, তো সেকেন্ড টাইম কত সাল? দেখো, সালটা কিন্তু 2009 থেকে 2012 সাল পর্যন্ত কিন্তু তিনি ভারতের অর্থমন্ত্রী ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু ফাইন্যান্স মিনিস্টার হিসেবে কিন্তু দীর্ঘদিন কাজ করেছেন। এরপর দেখো, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? যেটা তোমাদেরকে আমি একটু আগেই বলেছি যে সর্বোচ্চ অসামরিক পুরস্কার কিন্তু ভারতরত্ন, যেটা প্রণব মুখার্জি 2019 সালে পেয়েছিলেন রামনাথ কোবিন্দের হাত থেকে। চলো নেক্সট কোশ্চেন দেখব। প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো, প্রণব মুখার্জি, তোমাদেরকে আবার ক্লিয়ার করি, প্রণব মুখার্জি কত সালে ভারতের রাষ্ট্রপতি হন? 2012 সালে। তাহলে 2012 সালে কে ছিল ভারতের প্রধানমন্ত্রী? তখন কিন্তু ছিল ডক্টর মনমোহন সিং।
ডক্টর মনমোহন সিং তিনি মেয়াদ কতদিন ছিল 2017 সাল পর্যন্ত, কিন্তু 2014 সালে কি হয়, লোকসভা ভোট হয় এবং সেখানে কিন্তু মনমোহন সিংয়ের সরকার সেখানে কিন্তু জিততে পারেনি, অর্থাৎ সেখানে কিন্তু বিজেপি সরকার জিতেছিল, অর্থাৎ এনডিএ জিতেছিল। তো এনডিএর প্রধানমন্ত্রী কী হন, নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রণব মুখার্জি কিন্তু দুইজন প্রধানমন্ত্রীর আমলেই তিনি ছিলেন, অর্থাৎ তিনি মনমোহন সিং এবং নরেন্দ্র মোদী উভয়ের আমলেই কিন্তু তিনি রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট দেখব। প্রণব মুখার্জির রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কবে শেষ হয়? অবশ্যই 2017 সাল। তোমাদেরকে আগে বলছি যে 2012 থেকে 2017 সাল পর্যন্ত কিন্তু প্রণব মুখার্জি রাষ্ট্রপতি দায়ভার সামলেছেন। তাহলে রাষ্ট্রপতি কার্যকাল মেয়াদ কিন্তু প্রণব মুখার্জি ছিল 2017 সাল পর্যন্ত। তারপর দেখো, প্রণব মুখার্জি রাষ্ট্রপতি থাকাকালীন ভারতের উপরাষ্ট্রপতি কে ছিলেন? দেখো, প্রণব মুখার্জি যখন ভারতের রাষ্ট্রপতি তখন কিন্তু ভারতের যিনি উপরাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু মোহাম্মদ হামিদ আনসারি, অর্থাৎ ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি। বর্তমান ভারতের উপরাষ্ট্রপতিকে ভেঙ্কাইয়া নাইডু। তো ভেঙ্কাইয়া নাইডুর যিনি পূর্বসূরি ছিলেন তিনি কিন্তু ছিলেন মোহাম্মদ হামিদ আনসারি। ওকে, তো তিনি কিন্তু তার আমলেই, অর্থাৎ তিনি যখন রাষ্ট্রপতি তখন তার কলিগ বলবো আমি, বিকজ উপরাষ্ট্রপতি, তো তিনি কিন্তু ছিলেন মোহাম্মদ হামিদ আনসারি। তারপর দেখো, প্রণব মুখার্জি প্রথম অর্থমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ সালটা তখন 19 দশকে, তো সেই সময় 20 দশকে, তো সেই সময় কে ছিল ভারতের, যখন তিনি প্রথমবার অর্থমন্ত্রী তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অবশ্যই ইন্দিরা গান্ধী। কত সাল দেখো, আচ্ছা তোমাদেরকে এখানে একটু ভুল হচ্ছে, তো বন্ধুরা এখানে একটু মিস্টেক রয়েছে। প্রণব মুখার্জি যখন প্রথম অর্থমন্ত্রী তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু নির্বাচিত ছিলেন ডক্টর নরসিমহা রাও। এটা একটু কারেকশন করে নিও, হ্যাঁ, এটা কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, নরসিমহা রাও। তারপরে দেখো একটি ইনফরমেশান দিয়ে দিই, 2004 থেকে 2006 সাল পর্যন্ত এই কোশ্চেনটি একটু তুমি স্কিপ করে যাও, এই কোশ্চেনটা একটু স্কিপ করে যাও, এই কোশ্চেনটা একটু প্রবলেম রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। প্রণব মুখার্জি যখন মিনিস্ট্রি অফ ডিফেন্সে কর্মরত তখন ভারতের প্রধানমন্ত্রী, দেখো অর্থাৎ যখন তিনি মিনিস্ট্রি অফ ডিফেন্সে কাজ করছেন প্রণব মুখার্জি তখন কিন্তু ভারতের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর মনমোহন সিং। 2006 থেকে 2009 সাল পর্যন্ত ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্সের দায়িত্ব সামলেছেন ডক্টর মনমোহন সিং। এবার 2009 সাল পর্যন্ত তিনি মিনিস্ট্রি অফ ডিফেন্স, 2009 থেকে 2012 পর্যন্ত তিনি সামলালেন কিন্তু ভারতের অর্থমন্ত্রীর পদ, এবং তারপরেই 2012 থেকে 2017 সাল পর্যন্ত কিন্তু তিনি সামলালেন ভারতের রাষ্ট্রপতির পদ। অর্থাৎ তার জীবন কিন্তু, রাজনৈতিক জীবন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো, প্রণব মুখার্জি কবে লোকসভার নেতা হিসেবে কাজ করেন? দেখো চারটে অপশান রয়েছে, 2004, 2006, 2008, 2010। ভালোভাবে মাথায় রাখবে, লোকসভার নেতা একটা জিনিস, লোকসভার সদস্য একটা জিনিস। তো লোকসভার নেতা হিসেবে কিন্তু কাজ করলেন 2004-এ। দেখো তিনি 2012 সাল পর্যন্ত লোকসভার নেতা হিসেবে কাজ করেন। তার লোকসভা জীবনের অধ্যায় শুরু হয় অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী সময়। অর্থাৎ লোকসভা যে জীবন তার, সেটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী তখন শুরু হয়, এবং 2012 সাল পর্যন্ত তিনি কিন্তু লোকসভার নেতা ছিলেন। একটা জিনিস মাথায় রাখতে হয়, যখন কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে পদমর্যাদা লাভ করেন তখন কিন্তু তিনি কোনো দলের সদস্য হয়ে কাজ করেন না, তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতি, তিনি কিন্তু সকলের রাষ্ট্রপতি। আমি কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও বলছি বা তোমার উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও বলছি। তাই কিন্তু দেখো ইনি কিন্তু লোকসভার সদস্য কতদিন পর্যন্ত ছিলেন? 2012 সাল পর্যন্ত। তারপর 2012-তে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন তখন কিন্তু তিনি আর লোকসভার নেতা হিসেবে কাজ করলেন না, অর্থাৎ তিনি কিন্তু তখন ভারতের সকলের রাষ্ট্রপতি। তারপর দেখো তিনি কবে রাজ্যসভার নেতা হন? দেখো রাজ্যসভার নেতা কিন্তু 1980 সালে কিন্তু রাজ্যসভার নেতা হন, আর লোকসভার নেতা 2004। ঠিক আছে, তারপর দেখো প্রণব মুখার্জির জন্ম কোন রাজ্যে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ প্রণব মুখার্জি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে জন্মেছেন। তো পশ্চিমবঙ্গের কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গের মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু প্রণব মুখার্জির জন্মস্থান। ওকে, তবে তিনি কিন্তু কর্মসূত্রে কিন্তু ভারতের রাজধানী নতুন দিল্লিতেই কিন্তু তিনি থাকতেন, এবং সেখান থেকে কিন্তু তার জীবনের পথ চলা শুরু হয়। এরপর দেখো প্রণব মুখার্জি কবে পদ্মভূষণ পুরস্কার পান? দেখো প্রণব মুখার্জি ভারতরত্ন পান 2019-এ। প্রণব মুখার্জি এই যে পদ্মভূষণ পুরস্কার সেটা কিন্তু তিনি বেশ কিছুদিন আগেই পান, তিনি কিন্তু 2008 সালেই কিন্তু পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। তারপর দেখো ভারতীয় প্ল্যানিং কমিশনে প্রণব মুখার্জিকে নিয়োগ করেন, অর্থাৎ ভারতীয় যে প্ল্যানিং কমিশনে প্রণব মুখার্জিকে কে নিয়ন্ত্রণ করে? দেখো অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, পিভি নরসিমহা রাও না এপিজে আব্দুল কালাম? তো দেখো পিভি নরসিমহা রাওয়ের নেতৃত্বে, পিভি নরসিমহা রাও যখন ছিলেন তো তখন কিন্তু প্রণব মুখার্জিকে এই দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ তিনি কিন্তু যে প্ল্যানিং কমিশন সেখানে তাকে নিয়োগ করা হয় অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট। মাথায় রাখবে, অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কিন্তু তাকে নিয়োগ করা হয়। দেখো একটি ইনফরমেশান রয়েছে, তিনি 1991 সালে প্রধান কর্তা হিসাবে যোগদান করেন এবং 1995 সালে ফরেন মিনিস্টার হিসেবে কাজ করেন। ওকে,
এরপর দেখো ইউপিএর পুরো নাম কি, কেন ইউপিএটা কেন ইম্পর্টেন্ট, বিকজ প্রণব মুখার্জি কিন্তু ইউপিএ জোটের একজন নেতা ছিলেন। ইউপিএর পুরো কথা কি, তো দেখো ইউপিএর পুরো কথা হলো ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, এটা কিন্তু ইউপিএর পুরো কথা। তো ভারতে কিন্তু মূলত দুটো গোষ্ঠী রয়েছে, একটা হলো ইউপিএ আর একটা হলো এনডিএ, ঠিক আছে। তো ইউপিএ মূলত কংগ্রেসদের জন্য, আমি বলবো কংগ্রেস শাসিত যেটা সেটা হচ্ছে ইউপিএ, আর এনডিএ হলো মূলত বিজেপি সরকারের জন্য কিন্তু এনডিএ জোট গঠিত হয়। যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তারা তো অবশ্যই জানবে ব্যাপারটা। এরপর দেখো প্রণব মুখার্জি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা কে করেন, অর্থাৎ প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি হন তখন তার পদের প্রতিদ্বন্দ্বিতা কে করেছিলেন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ দেখো রাষ্ট্রপতি পদে যখন প্রার্থী বাছাই হয় তখন অবশ্যই নিশ্চয়ই তার কেউ প্রতিদ্বন্দ্বী থাকে। তো প্রণব মুখার্জির ক্ষেত্রেও কিন্তু কেউ না কেউ প্রতিদ্বন্দ্বী ছিল। তো সেটা কে ছিল, দেখো সেটা কিন্তু ছিল পি.এস. সাংমা, ঠিক আছে, পি.এস. সাংমা। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখে নাও, প্রণব মুখার্জি কিন্তু 70% ইলেকট্রাল ভোটে কিন্তু তাকে পরাজিত করে, অর্থাৎ সে মাত্র 30% ভোট পায়। প্রণব মুখার্জি 70% ভোট পেয়েছিল কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন 2012-তে। এবার একটা ইনফরমেশান, এই যে 70 ইলেকট্রাল ভোটটা কি, দেখো রাষ্ট্রপতি তো আর মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, তিনি কিন্তু পরোক্ষ ভোটে নির্বাচিত হন। অর্থাৎ সাধারণ মানুষ যাদেরকে এমএলএ এমপি করেছেন তারা ভোটটা দেন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ তাদের ভোটটাই কিন্তু সেখানে কথা বলে, ঠিক আছে, সেটাকে আমরা কিন্তু বলি ইলেকট্রাল ভোট। ওকে, এবার প্রণব মুখার্জি কিছু উপাধি এবং সম্মান সম্পর্কে আমরা দেখে নেব। প্রথমে দেখো পৃথিবীর শ্রেষ্ঠ অর্থমন্ত্রীর সম্মান কবে পান, 1984-তে। পৃথিবীর শ্রেষ্ঠ অর্থমন্ত্রীর সম্মান কিন্তু 1984-তে প্রণব মুখার্জি পান। এরপর দেখো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি, দেখো পদ্মভূষণ, যেটা কিন্তু তোমাদেরকে আগে বলেছি 2008-এ কিন্তু প্রণব মুখার্জি পান। এরপর দেখো ভারতের শ্রেষ্ঠ প্রশাসকের সম্মান কবে পান, 2011-তে, ঠিক আছে। সমস্ত সালগুলো ইম্পর্টেন্ট, আমি তোমাদের এই পিডিএফটা প্রোভাইড করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। এরপর দেখো বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক ডক্টরেট উপাধি, 8টি ডক্টরেট উপাধি পান তিনি, খুব গুরুত্বপূর্ণ। 8টা ডক্টরেট উপাধি তার ঝুলিতে রয়েছে 2011 থেকে 2015-র মধ্যে, ঠিক আছে। তারপর দেখো আসাম বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট, আসাম বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তাকে 2012-তে ডিলিট দেওয়া হয়। এরপর দেখো বাংলাদেশের যুদ্ধের সম্মান যেটা সেটা 2013-তে পান। দেখো অ্যাকচুয়ালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে হয়, 1971 সালে হয়। তো এই 1971 সালে প্রণব মুখার্জির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী। তো সেই সময় প্রণব মুখার্জির যে দায়িত্ববানতা সেটা কিন্তু আজও বাংলাদেশবাসী মনে রেখেছি। তোমরা বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেল ফলো করতে পারো এই ব্যাপারে, তোমরা কিন্তু প্রণব মুখার্জির এই প্রয়াণে কিন্তু তাদের অনেক ইনফরমেশান কিন্তু তাদের সেখান থেকে পেয়ে যাবে, তাদের শোক যাপন তারা কিন্তু আজকের দিনটি অর্থাৎ প্রণব মুখার্জির মৃত্যুর পরের দিন অর্থাৎ আজকের দিনটি কিন্তু তারা শোক দিবস হিসেবে কিন্তু রেখেছে, ঠিক আছে। তো দেখো তারপর দেখো একটি ইনফরমেশান কোশ্চেন, আইভরি কোস্ট সরকার গ্র্যান্ড ক্রস সম্মান কবে পান, 2016-তে। আইভরি কোস্ট সরকারের গ্র্যান্ড সম্মান পান 2016। এরপর দেখো আইভাইজন রাষ্ট্রের সাম্মানিক নাগরিকত্বের সম্মান 2016-তে পান, তিনি যখন রাষ্ট্রপতি পদে রয়েছেন। তারপর দেখো প্রণব মুখার্জির কিছু বিশেষ গ্রন্থ গুরুত্বপূর্ণ, আচ্ছা তুমি গ্রন্থগুলো আমি বললাম না, গ্রন্থগুলি তোমরা একটু দেখে নেবে, গুরুত্বপূর্ণ কিন্তু গ্রন্থ রয়েছে। তোমাদেরকে 11টি গ্রন্থের নাম আমি এখানে দিয়ে দিয়েছি, 11টি গ্রন্থই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রণব মুখার্জিগুলো লিখেছেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু এগুলো এই মুহূর্তে সবথেকে টপ লেভেলে রয়েছে। তো প্রথমে আমি বলছি মিড টার্ম পোল, এটা কিন্তু প্রণব মুখার্জি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। বিয়ন্ড সার্ভাইভাল, এটা একটি অফ দ্য ট্রাক, সাগা অ্যান্ড স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, চ্যালেঞ্জ বিফোর দ্য নেশন, এ সেন্টুরি হিস্ট্রি অফ দ্য আইএনসি, অর্থাৎ আইএনসি কি, আইএনসি হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপর দেখো কংগ্রেস অ্যান্ড দ্য মেকিং অফ দ্য ইন্ডিয়ান নেশন, থট অ্যান্ড রিফ্লেকশন, দ্য ড্রামাটিক ডেডিকেট, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার, সিলেক্টেড স্পেসেস, দ্য ট্রাভেলড ইয়ার্স। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ কিন্তু প্রণব মুখার্জি লিখেছেন, যেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতেই হবে, কারণ অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে, 58টি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি এখানে দিয়ে দিয়েছি প্রণব মুখার্জি সম্পর্কে, তোমরা একটু দেখে নেবে। আমি যদিও বলে দিচ্ছি, দেখো একদম থ্রুলি বলে চলে যাচ্ছে, তোমরা একটু দেখে নেবে। তোমাদেরকে বলে দিচ্ছি জন্ম কবে, 1935 সালের 11 ডিসেম্বর। জন্মস্থান কোথায়, দেখো মিরাটি, যেটা কিন্তু বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ, তবে সেটা কিন্তু অ্যাজ প্রেজেন্ট এটা কিন্তু মেদিনীপুরে পড়ছে। তিনি ধর্ম কি, হিন্দু। দেখো শিক্ষা, দেখো রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে MA এবং LLB, ওকে, কেমব্রিজ থেকে কিন্তু LLB তিনি সম্পূর্ণ করেছেন। তারপর দেখো কর্মজীবন শুরু ডাক বিভাগ ও
ইউডিসি পরে বিধাননগর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তার জীবনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাকে আমি আবারও বলছি। তারপর দেখো নির্দল প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে রাজনীতিতে প্রবেশ 1969। ইন্দিরা গান্ধীর হাত ধরে কংগ্রেসের যোগদান 1969। কংগ্রেস দল থেকে প্রথম রাজ্যসভা সদস্য 1969। এরপর দেখো মোট 5বার তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। কত সাল? 1969, 1975, 1981, 1993, 1999। খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো পশ্চিমবঙ্গ থেকে কতবার রাজ্যসভার সদস্য পদ হয়েছেন? 4বার। তিনি টোটাল 5বার হয়েছেন, 4বার পশ্চিমবঙ্গ থেকে আর 1বার হয়েছেন কিন্তু গুজরাট থেকে। তিনি যখন পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন একজন কংগ্রেস বিধায়ক হিসেবে, তার জীবন কিন্তু অত্যন্ত সাফল্যপূর্ণ ছিল। এরপর দেখো সর্বপ্রথম কেন্দ্রে শিল্পোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী কবে? দেখো 1973। এরপর দেখো জাহাজ পরিবহন মন্ত্রীর মন্ত্রী হন 1974। তারপর দেখো কেন্দ্রে অর্থমন্ত্রী দপ্তর রাষ্ট্রমন্ত্রী হন 1974। কেন্দ্রের নিজস্ব ব্যাংকিং দপ্তরের মন্ত্রী 1975। এবার দেখো কংগ্রেস দলের বা এআইসিসি, অর্থাৎ এআইসিসিটা কি? দেখো প্রত্যেকটি দলের একটি করে সংগঠন থাকে। এই কংগ্রেসের যেটা এআইসিসি, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, তার কোষাধ্যক্ষ কবে হন? 1978। আমি কিন্তু একদম কনফার্ম সাল ওয়াইজ পরপর সাল হিসেবে কিন্তু ইনফরমেশনগুলো রেখেছি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর দেখো রাজ্যসভার কংগ্রেসের দলনেতা 1980। কেন্দ্রীয় বাণিজ্য এবং খনি ইস্পাত মন্ত্রী 1980। এরপর দেখো কেন্দ্রীয় অর্থমন্ত্রী কবে হন? 1982। গুরুত্বপূর্ণ, প্রথম কেন্দ্রীয় অর্থমন্ত্রী হন 1982। এরপর দেখো আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ যেটা, ঠিক আছে, আইএমএফের কিন্তু তিনি বোর্ড অফ গভর্নর ছিলেন। কত সাল? 1982-তে কিন্তু তিনি বোর্ড অফ গভর্নর ছিলেন। তারপর দেখো ওয়ার্ল্ড ব্যাংক যেটা, তার কিন্তু গভর্নর পদে ছিলেন বোর্ড অফ গভর্নর 1982-তেই। এরপর দেখো এডিবি যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে আমরা বলি, তো তারও কিন্তু বোর্ড অফ গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছিলেন 1982-তেই। এরপর দেখো এডিবি, আরও একটা এডিবি বলতে আমি এটাকে বলছি আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক সেটা কিন্তু 1982। তিনি কিন্তু প্রতিটা অর্থনীতিবিদ হিসেবে এতটাই উজ্জ্বল ছিল তার জীবন যে তিনি কিন্তু বিশ্বের সমস্ত জায়গায়, প্রণব মুখার্জি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। এরপর দেখো কেন্দ্রীয় বাণিজ্য এবং সরবরাহ মন্ত্রী 1984। G20 সভাপতি নির্বাচিত, G24 1984। এরপর দেখো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি 3বার নির্বাচিত হন, 1985, 2000, 2001। 3বার কিন্তু তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এরপর দেখো রাজীবের সঙ্গে মনোমালিন্যের জন্য তিনি নতুন রাষ্ট্রীয় দল সমাজবাদী কংগ্রেস, যাকে আমরা বলছি আরএসসি, তিনি সংগঠন করেন, সেটা কিন্তু 1986-তে। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে রাজীব গান্ধীর সাথে তার মনোমালিন্য হয়, তারপর কিন্তু তিনি একটি ভিন্ন নতুন রাষ্ট্রীয় দল গঠন করেন, কারণ সেই সময় কিন্তু প্রণব মুখার্জির যা ক্ষমতা ছিল তাতে করে তিনি একটি রাষ্ট্রীয় দল গঠন করলে কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না। এরপর দেখো এআইসিসি এর অর্থনৈতিক উপদেষ্টা সেলের সভাপতি 1987। পুনরায় রাজীবের হাত ধরে কংগ্রেসে যোগদান, অর্থাৎ তিনি রাজীব গান্ধীর সাথে মনোমালিন্যের জন্য তিনি কংগ্রেস ছাড়লেন 1986-তে। এরপর কিন্তু 3 বছর পরে 1989-তে কিন্তু তিনি আবার কংগ্রেসে যোগদান করলেন। এরপর দেখো প্রধানমন্ত্রী নরসিমহা রাও কর্তৃক পরিকল্পনা কমিশনের সভাপতি নিযুক্ত কবে হন? দেখো এটা কিন্তু সহসভাপতি আসবে, দেখি ঠিকই রয়েছে, সহসভাপতি 1991-তে। অর্থাৎ দেখো এই 1991-তে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ভারতীয় অর্থনীতির ইতিহাসে প্রণব মুখার্জির হাত ধরে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল 1991 সালটা, যখন ভারতীয় অর্থনীতি তলানিতে, তখন কিন্তু এই প্রধানমন্ত্রী নরসিমহা রাও তোমার অর্থ প্ল্যানিং কমিশন হিসেবে কিন্তু সহসভাপতি হিসেবে কিন্তু এই প্রণব মুখার্জিকে দায়ভার দিয়েছেন। সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী 1993। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী হিসেবে 2বার হন, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী। দেখো 1995, 2006। 2006টা খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো সার্ক এর মন্ত্রিসভার সম্মেলনের সভাপতি 1995, অর্থাৎ সার্ক প্রতিষ্ঠার 10 বছর পর। ঠিক আছে, তারপর দেখো এআইসিসি সাধারণ সম্পাদক 1998। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমন্বয় কমিটির সভাপতি 1999। সর্বপ্রথম 14th লোকসভা নির্বাচনে জয়লাভ করেন 2004-এ। খুব গুরুত্বপূর্ণ, কোন কেন্দ্র থেকে? দেখো জঙ্গিপুর কেন্দ্র, মুর্শিদাবাদ থেকে। কিন্তু তোমরা জানো কংগ্রেসের দীর্ঘদিন ধরে কিন্তু মুর্শিদাবাদ একটি খুব গুরুত্বপূর্ণ এরিয়া কংগ্রেসের জন্য। ঠিক আছে, তারপর দেখো লোকসভার কংগ্রেসের দলনেতা 2004। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী 2004। পুনরায় কেন্দ্রীয় বিদেশমন্ত্রী পদে নির্বাচিত 2006। দ্বিতীয়বার 15th লোকসভা নির্বাচনে জয়লাভ করেন 2009-এ। দেখো এটাও কিন্তু সেই জঙ্গিপুর কেন্দ্র। এরপর দেখো পুনরায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে আবার 2009-এ কিন্তু তিনি অ্যাড করেন, যেটা তোমাদেরকে বলছিলাম। 2009 থেকে 2012 সাল পর্যন্ত কিন্তু তিনি
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন। এরপর দেখো পুনরায় G24 সম্মেলন 2009। এরপর দেখো প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন 2012 কিন্তু 22শে জুলাই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি তারিখ যে প্রণব মুখার্জি বাঙালি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রথম 2012-তে। ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ 2012-র 25শে জুলাই, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার 3 দিন পর। রাষ্ট্রপতি হিসেবে প্রণববাবুকে শপথ বাক্য কে পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তোমরা জানো যে রাষ্ট্রপতি পদে যারা নির্বাচিত হন তাদেরকে কিন্তু শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সে সময় কে ছিলেন দেখো, এইচ.এস. কাবাডিয়া। এস.এইচ. কাবাডিয়া তিনি কিন্তু ছিলেন সেই সময়ের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো তিনি কিন্তু প্রণববাবুকে এই শপথ বাক্য পাঠ করান। এরপর দেখো কোনো রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেটা হচ্ছে ইউপিএ। তোমাদেরকে বলছিলাম ইউপিএ হলো কংগ্রেসের একটি সংগঠন বা কংগ্রেসের গোষ্ঠী। তো ইউপিএর পুরো নামও তোমাদের বলে দিয়েছি, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। এরপর দেখো এনডিএ জোটের যে প্রার্থীকে পরাজিত করে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন, PM সাংমা। আমি তোমাদেরকে আগে বলেছি গুরুত্বপূর্ণ একটি নাম। তিনি কিন্তু লোকসভার প্রাক্তন স্পিকার ছিলেন। এটা একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান। লোকসভার প্রাক্তন স্পিকার, অর্থাৎ তিনি কিন্তু সেই হিসেবেই কিন্তু প্রণববাবুর সাথে কিন্তু তিনি রাষ্ট্রপতি পদমর্যাদায় কিন্তু তিনি বা রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু তিনি তার পদপ্রার্থী হয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি কিন্তু হেরে যান এবং তিনি কিন্তু 70% ভোটে হেরে যান, 70% ইলেকট্রাল ভোটে কিন্তু হেরে যান। এরপর দেখো সরকারের 64 বছরের পরিকল্পনা অবলুপ্ত করে নীতি আয়োগের সাক্ষী হন 2015-তে। খুব গুরুত্বপূর্ণ এই নীতি আয়োগ, যেটা যে প্ল্যানিং কমিশন যেগুলো ছিল না, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো ছিল, এই ব্যাপার থেকে নীতি আয়োগে কিন্তু প্রথম সাক্ষী হন 64 বছরের যে পরিকল্পনা সেটা কিন্তু ভেঙে নেন প্রণব মুখার্জি, সেটা কিন্তু সাক্ষী হন 2015-তে। এরপর দেখো সরকারের বাংলাদেশের সঙ্গে ছিটমহল চুক্তি সম্পাদনের জন্য 100তম সংবিধান সংশোধনের সাক্ষী হন। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে আমি আগেই বলেছি, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছো তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাচ্ছ। নীতি আয়োগ অবশ্যই নরেন্দ্র মোদীর আমলে আসে, কিন্তু সেই সময় কিন্তু রাষ্ট্রপতি হিসেবে কিন্তু পদমর্যাদায় ছিলেন প্রণব মুখার্জি। একইভাবে বাংলাদেশের সাথে যে ছিটমহল ব্যাপারটা হলো, সেখানেও কিন্তু 100তম সংবিধান সংশোধনী, এইখানে কিন্তু প্রণব মুখার্জি সেটা সাইন করেন। কারণ তোমরা জানো কোনো একটি বিল পাস করার জন্য রাষ্ট্রপতির সিগনেচার খুব গুরুত্বপূর্ণ। তো সেজন্য কিন্তু মানে প্রণব মুখার্জির নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এটা কিন্তু 2015 সালের মে মাসে হয়। এরপর দেখো সরকারের যে জিএসটি বিল আনে, যেটাকে আমরা বলি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটা কিন্তু 101তম সংবিধান সংশোধনীতে রয়েছে, সেখানেও কিন্তু সাক্ষী এই প্রণব মুখার্জি। সালটা কত? আগস্ট 2016-তে। এরপর দেখো রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জি জিএসটি বিলে স্বাক্ষর করেন কবে? দেখো 4 সেপ্টেম্বর 2016-তে কিন্তু তিনি সিগনেচার করলেন। ওকে, এরপর দেখো সরকারের পাকিস্তানের মাটিতে জঙ্গি নিধনের জন্য সে দেশের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইকের সাক্ষী। তোমরা জানো যে ঘটনা ঘটেছিল তোমাদের ভারতীয় আর্মির সাথে পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর, আমি বলবো, তো সেটা কিন্তু যে ঘটনা ঘটেছিল তখন যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, বাট আমি তোমার আবারও মনে করাচ্ছি তখন রাষ্ট্রপতি কিন্তু প্রণব মুখার্জি। তোমরা জানো যে কোনো একটি কাজ সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকে রাষ্ট্রপতিকে সেই ব্যাপারে সমস্ত সম্পর্কে কিন্তু জানানো। তো একইভাবে কিন্তু তিনি কিন্তু সেই ঘটনার সাক্ষী হন। ডেটটা গুরুত্বপূর্ণ, 29 সেপ্টেম্বর 2016, 29 সেপ্টেম্বর 2016। তারপর দেখো সরকারের নোট বাতিল 2016-তে, 8ই নভেম্বর, খুব গুরুত্বপূর্ণ একটি ডেট, অর্থাৎ যাকে আমরা বলি ডিমনিটাইজেশন, সেখানেও সাক্ষী কিন্তু প্রণব মুখার্জি। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু সাক্ষী রয়েছেন প্রণব মুখার্জি। এরপর দেখো সরকারের জিএসটি আইন কার্যকরী করার স্বাক্ষর কবে? তোমরা প্রত্যেকে জানো 1 জুলাই আমরা জিএসটি ডে হিসেবে পালন করি। 2017 যেটা শুরু হয়, এটা কিন্তু 3 বছর পূরণ হলো এবছর। এরপর দেখো রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির 5 বছর মেয়াদ সম্পূর্ণ হন 24 জুলাই 2017-তে, অর্থাৎ 24 জুলাই কিন্তু তিনি রাষ্ট্রপতি পদমর্যাদা থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু তার যে রাষ্ট্রপতি জীবন 2012 থেকে 2017 সাল পর্যন্ত, তার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার কিন্তু সাক্ষী রয়েছে আমাদের ভারতবাসী এবং প্রণব মুখার্জি তো অবশ্যই, কারণ সে সময় এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেটা কিন্তু সারা জীবন মনে রাখতে হবে। আমি তোমাদেরকে কথা দিয়ে বলি, জিএসটি, ডিমনিটাইজেশন, পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং এটা কিন্তু সারা জীবন মনে রাখতে হবে। এরপর দেখো রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জি কত বেতন পেতেন? 1.5 লক্ষ টাকা তোমরা প্রত্যেকে জানো, তবে এখন বর্তমান বেতন অনেকটা বেড়েছে। এরপর দেখো প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জি পেনশন কত টাকা পান? 75,000 টাকা পেতেন, ঠিক আছে। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন আগস্টে 2020-তে এবং 31 আগস্ট অর্থাৎ গতকাল প্রণব মুখার্জি কিন্তু মারা যান।
এই ছিল প্রণব মুখার্জি সম্পর্কে 58টি ইনফরমেশান। এছাড়া আমি তো কিছু ইনফরমেশান, কিছু কোশ্চেন আগেই রেখেছি। 17 পেজের পিডিএফ তোমরা যদি নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, সেখানে কিন্তু আমরা ফ্রিতে পিডিএফ প্রোভাইড করে দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রণব মুখার্জির যে কোনো পরীক্ষার জন্য।